2002-তে পশ্চিমবঙ্গেও এসআইআর হয়েছিল। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং 2003-এ হয়েছিল বিহারে। তাহলে এসআইআর নতুন কিছু নয়। তাহলে এসআইআর এর ক্ষেত্রে নতুন কি? নতুন হচ্ছে যে এই এসআইআর এর ক্ষেত্রে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে। এবার আমি যে তথ্য পাচ্ছি, যেটুকু যে জানছি, তাতে বলছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা 2002 এর উপর ভিত্তি করে, এবং বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেটা 2003-এর উপর ভিত্তি করে। কিন্তু তাহলে এত বিতর্ক দানা বাঁধছে কেন? নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, কথা বলার মতন, স্টোরি করার মতন বিষয় অনেক আছে, কিন্তু যেহেতু এটা এই মুহূর্তে চর্চায় এবং আমাদের মতো ছোট চ্যানেলের ক্ষেত্রে ট্রেন্ডে থাকাটাও খুব জরুরি, তাই নিয়মের বাইরে না গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমারও বিষয় এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার যেটা শুরুতেই বললাম, 2002-তে বলছে ওয়েস্ট বেঙ্গলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। এবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, অথচ আমাদের কারুরই সেই রকম মাথা ব্যথা দেখা যায়নি। তার কারণ হয়তো বা যে এইবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য যে ডকুমেন্টস গুলি চাওয়া হয়েছে, সেইগুলো আসলে সকলকে ভাবিয়ে তুলছে। এবার সেগুলি কি কি আমরা একবার দেখে নি। আমি জানি যে আপনারা অনেকেই এই সম্পর্কে অবগত আছেন, কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা আগামীতে যারা আমার সঙ্গে যুক্ত হবেন, আমার দায়িত্ব বর্তায় যে তাদেরকে আমি আমার ক্ষুদ্র যেটুকু বুদ্ধি বৃত্তি আছে সেটুকু দিয়ে তাদেরকে ওয়াকিবহাল করে তোলা। বাকিটা তো আপনাদের সিদ্ধান্ত। এবার যেটা চাওয়া হয়েছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্র বা রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেটার পরিচয়পত্র। 2 নম্বর হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো যদি সরকারি নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, তাহলে সেটা। জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা শংসাপত্র যেখানে জন্মের সাল তারিখ উল্লেখ আছে, এলাকার বসবাসকারী শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র, এনআরসি, রাজ্য সরকার বা স্থায়ী প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, আর সরকারের প্রদত্ত জমি ও বাড়ির নথি, দলিল, পর্চা, এগুলো এবার চাওয়া হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট বলার পরেও যেটা হচ্ছে যে ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো ইলেকশন কমিশন এইগুলোতে নিমরাজি হয়ে আছে। এগুলো সে কিছুতেই এইগুলো আমাদের মানে ইলেকশনের, নির্বাচনে অংশগ্রহণ করার, ভোটাধিকার দেওয়ার মানে পরিচয়পত্র নয়, মানে ভোটার আই কার্ডও নয় বলছে, এবং আধার কার্ডও নয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখে নেব এনআরসির সময়, অসমে যখন এনআরসি হচ্ছিল, আসামের এনআরসির সময় ঠিক কি কি জিনিসপত্র চাওয়া হয়েছিল। আমি বেশি তথ্য ভারী না করে, সালের রেফারেন্স গুলো না দিয়ে, আমি শুধু দেখে নেব কি চাওয়া হয়েছিল। চাওয়া হয়েছিল যে ভূমি স্বত্বের নথিপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, শরণার্থী পঞ্জীয়ন প্রমাণপত্র, পাসপোর্ট, ভারতীয় জীবন বীমা, এছাড়াও সরকার দ্বারা প্রদত্ত প্রমাণপত্র, সরকারি নিযুক্তি সম্পর্কীয় প্রমাণপত্র, ব্যাংক এবং ডাকঘরের হিসেবে নথিপত্র, জন্মের প্রমাণপত্র, বোর্ড বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক প্রমাণপত্র, আদালতের নথি, এছাড়াও বিবাহ সূত্রে যদি অন্য গ্রামে স্থানান্তরিত মহিলাদের ক্ষেত্রে গ্রামাঞ্চলের নাম, এইগুলি। এছাড়াও হচ্ছে যে এরপরে হচ্ছে 1917 সালের 24শে মার্চ বা তার পূর্বে কর্তৃত্বশীল কর্তৃপক্ষের দ্বারা
স্বাক্ষরিত শিলমোহরযুক্ত রেশন কার্ড অবশ্য রেশন কার্ডের সমর্থন সূচক নথি রূপে বিবেচিত হবে। অবশ্য রেশন কার্ডও, আচ্ছা এক্ষেত্রে যেমন আমরা যদি দেখি যে এক্ষেত্রে কিন্তু এই রেশন কার্ড, ভোটার আই কার্ড, এবারের এসআইআর এ কিন্তু এগুলোকে ইলেকশন কমিশন ধরছে না, সেখানেই বাজছে বিরোধ। এবং বিরোধীরা যেটা বলছে 2024-এ এই সকল ভোটারদের মতদানেই কিন্তু সেখানে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে। আমি আরো কিছু তথ্য অনুসন্ধান করেছি, সেইটাও আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা অভিযোগ করছে বিরোধীরা যে দলিত, মুসলিম, আদিবাসী মূলত টার্গেট। ফলে আমি তার উপর দাঁড়িয়েও যেটুকু তথ্য অনুসন্ধান করলাম যে বিহারে দলিত মানুষের অবস্থান, দলিত সম্প্রদায়ের মানুষের অবস্থান আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষের অবস্থান আছে আদিবাসী প্রায় 7 লক্ষের উপর। এবং মাইনিং এ আমরা জানি যে বিহার বেশ মানে সমৃদ্ধ একটা রাজ্য মাইনিং এর ক্ষেত্রেও। সুতরাং এইগুলো কোথাও বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। তো দেখুন, এই তথ্যগুলো তুলে ধরার কারণ হচ্ছে যে আপনারা নিজেরাও ভেবে দেখুন, আগামীতে পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর শুরু হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন পোর্টালে গিয়ে আপনারা নিজেরাও চেক করতে পারেন যে আপনাদের নাম সেখানে আছে কিনা। 2002-এর যে নাম নথিভুক্ত করা হয়েছিল সেখানে আপনাদের নাম আছে কিনা সেগুলো আপনারা নিজেরা দেখতে পারেন। আরো একটা বিষয় সম্পর্কে আমি আপনাদের অবগত করব, সেটা হলো একটা পুরনো আর্টিকেল পেলাম। এই পুরনো আর্টিকেলটি হচ্ছে হিন্দু, যার হেডলাইন ছিল যে বিহার টু অ্যালাউ এক্সপ্লোরেশন অফ ইন্ডিয়াস লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন জামুই। বলছে the Bihar government has decided to accord permission for exploration of the country's largest gold reserve in Jamui district, a senior official said on Saturday. এই রিপোর্টটা আমি এই মানে অনেক কিছু তো খুঁজতে থাকি, প্রায় 222.885 million tons gold metal, which accounts 44% of the total gold reserves in country. এই রিপোর্টটা আমি আপনাদের সঙ্গে পারলে শেয়ার করে দেবো। এটা একটা হিন্দুর আর্টিকেল, কত কিছুই তো খুঁজতে থাকি, বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে আসলে সেগুলো খুঁজতে থাকি। সুতরাং খুঁজতে এই আর্টিকেলটাও আমি খুঁজে পেলাম 2022-এর মে 28-এর রিপোর্ট। সুতরাং অনেক কিছু ফ্যাক্টর কাজ করে আসলে। একটা সরকার যখন ক্ষমতায় আসে তার পলিটিক্যাল, অর্থনৈতিক অনেক কিছু কাজ করে, কিন্তু সবার উপরে দাঁড়িয়ে থাকে মানুষ। সেই মানুষ যখন বাদ পড়ে গণতন্ত্রে বা বাদ দেওয়ার জন্য টার্গেট করা হয় বলে বিরোধীরা অভিযোগ করে, তখন কিন্তু ভাবার আছে। যাই হোক, এসআইআর আমি আপনাদের এনআরসির যে ইয়েগুলো ছিল সেগুলো পড়লাম, এবং আমাদের এখন বর্তমান ইলেকশন কমিশন বিহারের জন্য যেটা করেছে, বলছে যে অলমোস্ট সমস্ত রাজ্যেই সেম হবে, না হলেই পক্ষপাতিত্ব হয়ে যাবে। যাই হোক, দেখা যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন কি করে। তবে আমি বিহারের যে ইলেকশন কমিশনের যে 11টি ডকুমেন্টস সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম, আবার এনআরসির জন্য যে ডকুমেন্টস চেয়েছিল সেগুলোও তুলে ধরলাম। ভারতীয় নাগরিকত্ব আইনের মধ্যে অনেক কিছু ছিল যে যারা জন্মেছেন ওই সংবিধান প্রবর্তনের পরে ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তিকে সাধারণ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে। ভারতের বাইরে থাকেন কিন্তু জন্মসূত্রে ভারতীয়, কারণ বাবা মাও জন্মসূত্রে ভারতীয়, তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে 12 বছর কেউ যদি এখানে থেকে যায় তাহলে নাগরিকত্ব আছে। হ্যাঁ, এরকম অনেক কিছু কিন্তু আমাদের পুরনো নাগরিকত্ব আইনে আছে, আপনারা সেগুলো জানেন। তবে এই যে এসআইআর আর এনআরসি, এটা নিয়ে যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিরোধীরা যেভাবে অভিযোগ করছে, আমি তারই একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম, মানে তথ্য তুলে ধরলাম। দেখুন, আলটিমেট ডিসাইড করবেন আপনারা। আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে ঠিক তথ্যটা তুলে ধরা। আমি সেইটুকু করার চেষ্টা করলাম যে কি বলছে বিরোধীরা বা কি হচ্ছে, ইলেকশন কমিশন কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে,
আমাদের আধার কার্ড, নাগরিকত্ব, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো যেগুলো আমরা নাগরিকত্বের অধিকার বলে জানি, সেগুলোকে ডিনাই করার মধ্যেও কি একটা অন্য মানে কি বলবো, একটা অন্য দিক নির্দেশ তৈরি হচ্ছে? কারণ এইগুলো সমস্ত মানুষের কাছে আছে, এইগুলো থাকা মানে সে নাগরিক, ফলে প্রথমেই এগুলোকে ডিনাই করে দেওয়া মানেই হচ্ছে প্রথমেই আপনাকে আপনার নাগরিকত্ব থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো। ভোটার আই কার্ড না থাকলে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে না পারলে একজন নাগরিকের ক্ষেত্রে নিজেকে নাগরিক প্রমাণ করা এবং নাগরিকের অধিকার পাওয়া সম্ভবত দুষ্কর, আমি যতদূর জানি। এবং এইগুলো কিন্তু আমাদের নাগরিকত্বের মানে প্রধান, ভোটার আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তো পরবর্তী ক্ষেত্রে হচ্ছে, রেশন কার্ড, ভোটার আই কার্ড বিশেষ করে। যাই হোক, আপনাদের সামনে আমি যতটুকু পারলাম তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি আগামীতেও এই ধরনের বিভিন্ন স্টোরি নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আমি বারবারই বলি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমার কিউআর কোড এখানে দেওয়া রইল, আমার চ্যানেল কিউআর কোড। আপনারা এই কিউআর কোডও মানে শেয়ার করতে পারেন। এই কিউআর কোড কিন্তু আমার চ্যানেলের কিউআর কোড, যেখান থেকে আপনারা এই কিউআর কোড শেয়ারও করতে পারেন, কিউআর কোডের মাধ্যমে আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন। আমি সম্পূর্ণ স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে আমার চ্যানেলটি চালানোর চেষ্টা করছি, অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, অবশ্যই সাংবাদিকতার স্বার্থে, এবং অবশ্যই গণতন্ত্রের স্বার্থে। এবং আমি কতদূর কি করতে পারছি সেটা আপনারা বলবেন। আমি চেষ্টা করছি একটা, এবং আমি বারবারই বলি যে আমি আগামীতে আরো মানে তথ্যনিষ্ঠ থাকার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে যে কথাগুলো আমি বলছি সেগুলো আমার মুখ থেকে না বেরিয়ে যেন সেই সকল মানুষের মুখ থেকে বেরোয় যারা আসলে সাফার করছে। তার জন্য আপনাদের সহযোগিতা জরুরি, এবং আপনারা যদি মনে করেন এই কাজ এগোক এবং এই কাজ আগামীতে এই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক যাদের কথা আসলে কেউ বলে না, তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নতুন নতুন স্টোরি নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে, আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন।